আমার মন বলছে তুমি বাসায় গিয়ে দুলাভাইকে পাবে, গিয়ে দেখবে সে তোমার জন্য রান্না করে বসে অপেক্ষা করছে। কিন্তু বাসার সবগুলো চাবি আমার কাছে, সে নিশ্চয়ই নতুন চাবি বানিয়েছে, তোমাকে নেবার জন্য এমন বুদ্ধি করেছে। তাই যদি হয় তাহলে তোকে আমি বাসায় নিয়ে নিজের হাতে রান্না করে খাওয়াবো। সত্যি তো আপু? সত্যি সত্যি সত্যি। তাহলে দেরি না করে চলে যাও, গিয়ে দেখো তোমার জামাই তোমার জন্য অপেক্ষা করছে। বাসায় তালা ঝুলছে। সুমনার কথা শুনে আমি সত্যি সত্যি ধরে নিয়েছিলাম সাজ্জাদকে বাসায় পাবো। অনেকটা আশাহত হয়ে দরজা খুলে প্রবেশ করলাম। চারিদিকে তাকিয়ে কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। সবকিছু খুব সুন্দর করে সাজানো আছে। সাজ্জাদ গোছালো জীবন পছন্দ করে। বিয়ের আগে থেকে সে এই ফ্ল্যাট ভাড়া করে একা একা থাকতো। সাধারণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিয়ের পরে যখন এ বাড়িতে এসেছিলাম সেদিন বেশ মুগ্ধ হয়েছিলাম। ভেবেছিলাম বিয়ের জন্য হয়তো এতটা সাজানো, কিন্তু এরপর ঠিক যতগুলো দিন পেরিয়ে গেছে তার মধ্যে কোনোদিন অগোছালো দেখিনি। রান্নাঘরে গিয়ে চুলো ধরিয়ে চায়ের জন্য গরম পানি দিলাম। বাসার প্রতিটি রুমের মধ্যে হাঁটলাম, কেমন ছমছম করছে। এর আগেও এভাবে ফাঁকা বাসায় একা একা দিনের পর দিন পার করেছি, তখনও খারাপ লাগতো। কিন্তু দিন শেষে সাজ্জাদ বাসায় ফিরবে এই কথাটা মনের মধ্যে গাঁথা ছিল। চায়ের কাপ নিয়ে বেলকনিতে বসে আছি, হাতের মধ্যে সাজ্জাদের লেখা সেই চিঠি। চিঠির শেষের কথাটা যেন বারবার প্রশ্ন করে আমাকে। সাজ্জাদ বলেছে, তুমি কেন এমন করলে সেটাই জানতে পারলাম না। রুমের মধ্যে গিয়ে হঠাৎ করে নজর গেল সাজ্জাদ তার অফিস আইডি কার্ড যেখানে রাখতো সেখানে কার্ড নেই। আমাদের বিবাহিত সংসার জীবনে কোনোদিন সাজ্জাদকে এই আয়নার সামনে ছাড়া কার্ড রাখতে দেখিনি। বাসা থেকে বের হলাম। গন্তব্য সাজ্জাদের অফিস। সেখানে গিয়ে খোঁজ নিতে হবে, যেহেতু অফিসের আইডি কার্ড বাসায় নেই। অফিসে গিয়ে গেট দিয়ে ঢুকতেই সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম, লোকটাকে আমি চিনি। তার মেয়ের বিয়ের সময় সাজ্জাদের সঙ্গে আমি তার বাসায় গিয়েছিলাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো মা। আপনি সাজ্জাদ স্যারের বউ না? জি আঙ্কেল। আঙ্কেল সাজ্জাদ কি অফিসে? হ্যাঁ এসেছিল, ঘন্টাখানেক আগে বের হয়েছে। বলেন কি? আবার কখন আসবে? জানি না। তিনি তো অনেক সময় এভাবে চলে যায়, কখনো দেরিতে আসে, আবার কখনো কখনো তাড়াতাড়ি। ভিতরে গেলে জানতে পারবো সজীব ভাই কি অফিসে আছে? হ্যাঁ সজীব স্যার আছে। ঠিক আছে আমি যাচ্ছি তাহলে। সাজ্জাদের অফিসের মধ্যে সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে সজীব ভাই। দুজনে একই সেকশনে কাজ করে। তিনি প্রায়ই সাজ্জাদের সঙ্গে আমাদের বাসায় যেতেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট। আরে ভাবি, আপনি অসুস্থ শরীর নিয়ে আপনি কেন কষ্ট করতে গেলেন? আমি তো ছুটির পরে আপনার বাসায় গিয়ে আপনার পার্সেল দিয়ে আসতাম। আমি অবাক হলাম, মনে মনে ভাবলাম কিসের পার্সেল, কে দিয়েছে? বললাম, সাজ্জাদ কোথায় সজীব ভাই? মানে কি ভাবি? সাজ্জাদ বলল সাজ্জাদের কোনো আত্মীয় নাকি অসুস্থ, তাই সেখানে যাবে। ফিরতে দুদিন দেরি হবে, আর আপনি নাকি তার সবকিছু জানেন। আপনি অসুস্থ তাই আপনাকে নিয়ে যেতে পারছে না। আমি তখন এক এক করে বিগত দিনের সবকিছু সজীব ভাইয়াকে বললাম। সব শুনে তিনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। মনে হয় তিনি বিশ্বাস করতে পারছেন না, কারণ সাজ্জাদ যেহেতু তার খুব ভালো বন্ধু তাই এই বিষয়গুলো অন্তত তার সঙ্গে শেয়ার করবে এটা তার ধারণা ছিল। সজীব ভাই বলল, ভাবি আমি যদি একটু হলেও বুঝতে পারতাম তাহলে কোনোদিনও তাকে যেতে দিতাম না। আপনি বলেন না ওকে কোথায় পাওয়া যাবে? জানি না, তবে আমার বিশ্বাস সাজ্জাদ দ্রুত ফিরে আসবে। সাজ্জাদ কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসে ভাবি, আপনাকে ছেড়ে থাকতে পারা অসম্ভব তার কাছে। আমিও জানি, কিন্তু ভয়টা অন্য জায়গায় ভাই। কোন জায়গায়? ও কখনো আমার সঙ্গে রাগ করতো না। আমি যদিও ভুল করতাম না, তবুও সামান্য কিছু হলেও কখনো রাগ করতো না। কিন্তু আজ যেহেতু এত কিছু হয়ে গেছে তখন ভয় হচ্ছে খুব। আমি আর কথা না বাড়িয়ে সজীব ভাইয়ের কাছ থেকে পার্সেল নিয়ে উঠে দাঁড়ালাম। তারপর আসি বলে পিছনে ফিরে হাঁটা শুরু করেছি। সজীব ভাই পেছন থেকে বলল, একটা কথা জিজ্ঞেস করতে পারি ভাবি? আমি ঘাড় ফিরিয়ে মুখে কিছু না বলে তার দিকে জিজ্ঞেস দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আপনিও তো সাজ্জাদকে খুব ভালোবাসতেন তাই না? আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, হ্যাঁ। তাহলে আপনি কেন বদলে গেলেন? সাজ্জাদের মতো আমারও জানতে ইচ্ছে করছে। তাছাড়া আপনার এমনটা করার কারণ জানতে পারলে বুঝতে সুবিধা হতো সে ফিরবে কি ফিরবে না। আরেকদিন বলবো সজীব ভাই, ভাববেন না এড়িয়ে যাচ্ছি। আরেকদিন সত্যি আপনাকে সবকিছু বলবো। বাসায় ফিরে আমি সবচেয়ে বেশি অবাক হয়ে গেলাম। কেন যেন বারবার মনে হচ্ছে বাসায় কেউ প্রবেশ করেছিল। ব্যালকনিতে বসে চা খেয়ে আমি সেখানেই চেয়ার রেখে গিয়েছিলাম। চেয়ারের উপর খালি কাপ ছিল, কিন্তু চেয়ার এখন ভিতরে আর কাপটা রান্নাঘরে রাখা। পার্সেলের মধ্যে একটা চেক বই, সবগুলো পাতায় সিগনেচার করা, সঙ্গে একটা চিঠি। চিঠিতে মাত্র কিছু লাইন। আমার যতটুকু দরকার তা সঙ্গে করে নিলাম, বাকিটা তোমার জন্য রেখে গেলাম। সজীব খুব বিশ্বস্ত, তাই ওর হাতেই রেখে গেলাম। যখন দ্বিতীয় বিয়ে করবে তখন নিজেকে ডিভোর্সি বলবে না, বলবে তোমার স্বামী মারা গেছে। কারণ এই সমাজ ডিভোর্সি শুনলে নিচু চোখে দেখে। কতক্ষণ কান্না করেছি জানি না, কান্না করতে করতে কখন ঘুমিয়েছি তাও জানি না।